রাজ স্মার্ট টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে আপনার সামনে আমি উপস্থাপন করতে চলেছি 2024 সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলো, সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে ফিলোসফি বা দর্শনের যে প্রশ্নপত্রটি, সেই প্রশ্নপত্রটির A to Z সমাধান, MCQ, দেখুন SAQ, সমস্ত লজিক, A to Z পুরো প্রশ্নটির সমাধান আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনার সামনে উপস্থাপন করতে চলেছি। শুধু সমাধান নয়, অ্যাপ্রোপ্রিয়েট সমাধান। আপনি অনায়াসে বুঝে নিতে পারবেন যে কোন প্রশ্নটির কোন উত্তরটি অ্যাপ্রোপ্রিয়েট রয়েছে। সমস্ত লজিক, সমস্ত সংক্ষিপ্ত প্রশ্ন, MCQ, SAQ, A to Z আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনার সামনে উপস্থাপন করতে চলেছি। তো চলে আসুন আজকের আলোচ্য টপিকে। আজকের আলোচ্য টপিক 2024 সালের যে উচ্চ মাধ্যমিকের যে ফিলোসফি পরীক্ষা হয়েছে, সেই ফিলোসফি পরীক্ষাটা সঠিক অ্যাপ্রোপ্রিয়েট সমাধান A to Z আজকে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরতে চলেছি। চলে আসুন। তাহলে প্রথমেই আমরা দেখে নেব যে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নবলীর, যেটাকে MCQ, এবং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলীর, যেটাকে SAQ এর উত্তর, সঠিক যে উত্তরটি কোনটি সেটা দেখে নেব। তাহলে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলি দেখে নেব। 1 নম্বরের 24টা করতে হবে, যার মান 24। এই 24টা অ্যাপ্রোপ্রিয়েট উত্তর কি দেখে নেব। বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয়ী বাক্য সত্য হলে সিদ্ধান্তটি অবশ্যই সত্য হবে, অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে, আবার মিথ্যাও হতে পারে। এই বিবৃতিটি অ্যাকচুয়ালি উত্তরটা হবে সত্য। পরের প্রশ্ন, একটি যুক্তির আশ্রয়ী বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তা হলো, অ্যাকচুয়ালি উত্তরটা হবে সিদ্ধান্ত। পরের প্রশ্ন, আই বচনে যে পদটি ব্যাপ্য হয় তা হলো, এদের কোনোটিই নয়, অর্থাৎ আই বচনে কোনো পদই ব্যাপ্য হয় না, আপনি জানেন। পরের প্রশ্ন, দ্বিমূল্য যুক্তিবিজ্ঞানে একটি বচনে সর্বদাই ড্যাশ হয়, সত্য বা মিথ্যা, অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। পরের প্রশ্ন, নিরপেক্ষ বচনের বিরোধিতার প্রধান শর্ত হলো বচন দুটির, অ্যাকচুয়ালি উত্তরটা হবে উদ্দেশ্য ও বিধেয় এক হবে। পরের প্রশ্ন, নিরপেক্ষ বচনের বিরোধানুমান হলো এক প্রকার অমাধ্যম অনুমান, অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। পরের প্রশ্ন, এ ও ও মূর্তিটি বৈধ হয় ড্যাশ সংস্থানে, উত্তরটা হবে দ্বিতীয় সংস্থানে। পরের প্রশ্ন, একটি বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানের একটি আশ্রয়ী বাক্য বিশেষ নমর্থক হলে সিদ্ধান্তটি হবে বিশেষ নমর্থক, অ্যাপ্রোপ্রিয়েট। পরের প্রশ্ন, প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুমানে যদি অনুগকে স্বীকার করে পূর্বককে স্বীকার করা হয় তবে যুক্তিটি হবে অবৈধ, অনুগ স্বীকারজনিত দোষ, অ্যাপ্রোপ্রিয়েট। পরের প্রশ্ন, হয় লক একজন বুদ্ধিবাদী দার্শনিক অথবা লক একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক। লক নন বুদ্ধিবাদী দার্শনিক, সুতরাং লক হন অভিজ্ঞতাবাদী দার্শনিক। উপরোক্ত যুক্তিটি অ্যাকচুয়ালি হবে বৈধ। পরের প্রশ্ন, সকল অহাইফেন এস হয় অহাইফেন পি, বচনটির বুলীয় ভাষ্য হলো এস বার পি ইকুয়াল টু 0, অ্যাপ্রোপ্রিয়েট উত্তর। পরের প্রশ্নে প্রবেশ করব, সব দার্শনিকই ঈশ্বর বিশ্বাসী নন, এই বচনটির অনুযায়ী ভেনচিত্রটি হলো, যদি এস ইকুয়াল টু দার্শনিকের শ্রেণী এবং পি ইকুয়াল টু ঈশ্বরে বিশ্বাসী মানুষের শ্রেণী হয়, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে এস, দেখতে পাচ্ছেন পি দুটো যে বৃত্ত দিয়েছি বাম পাশে, যেটা 5-এর মতো, এটা হবে ক্রস, অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা হবে এইটা। যারা বুলীয় ভাষ্য ভেনচিত্র দেখেছেন তাহলে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন, যে যারা ভালোভাবে শিখেছেন। আচ্ছা, চলে আসুন পরবর্তী। আজ শুক্রবার একটা সত্যাপেক্ষক যৌগিক বচন। পরের প্রশ্ন, যদি পি ইমপ্লাইজ কিউ, বুঝতেই পাচ্ছেন শিখেছেন ইমপ্লাইজ বা নাল বলা হয় বা ইমপ্লিফিকেশন, অর্থাৎ যদি পি ইমপ্লাইজ কিউ মিথ্যা হয় তাহলে ফিভেল কিউ এর সত্য মূল্য কি হবে, অ্যাপ্রোপ্রিয়েট হবে সত্য। পরের প্রশ্ন, যে যৌগিক বচনের সত্য সারণীর সবগুলি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তার বচন কারটি হবে অ্যাকচুয়ালি শতমিথ্যা। শতমিথ্যা, শত সত্য, অনির্দিষ্ট মান আপনি জানেন। চলে আসুন পরের প্রশ্ন, লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ বলেছেন কে, উত্তরটা হবে বেকন। পরের প্রশ্ন, আরোহ যুক্তির একটি প্রধান বৈশিষ্ট্য হলো এই অনুমানের সিদ্ধান্তটি আশ্রয়ী বাক্যকে অতিক্রম করে যায়। পরের প্রশ্ন,
প্রাসঙ্গিক সাদৃশ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা আরোহ অনুমানটি হলো উপমা যুক্তি। পরের প্রশ্ন, শক্তির অবিনশ্বরতা সূত্রটি হলো কারণের পরিমাণগত লক্ষণ। পরের প্রশ্ন, অতিবৃষ্টি হলো বন্যার কারণ। এখানে কারণ কথাটি যে অর্থে নির্দেশ করেছে তা হলো পর্যাপ্ত শর্তরূপে কারণ। পরের প্রশ্ন, এক কারণবাদ কি সমর্থন করেছেন? উত্তরটা হবে কপি। পরের প্রশ্ন, মিল তাঁর ড্যাশ বইতে আরোহমূলক অনুসন্ধান পদ্ধতিগুলি আলোচনা করেছেন। উত্তরটা হবে এ সিস্টেম অফ লজিক। পরের প্রশ্নে প্রবেশ করব। পরের প্রশ্ন, অ্যাকচুয়ালি দ্বৈত অন্বয়ী পদ্ধতি, দ্বৈত মানে দুটি, তাহলে অ্যাকচুয়ালি অন্বয়ী পদ্ধতি একটা হয়, একটা ব্যতিরেকী হয়, একটা অন্বয়ী এবং ব্যতিরেকী হয়, একটা সহ পরিবর্তন হয়, একটা পরিশেষ হয়। তাহলে দুটো পদ্ধতি কোথায় রয়েছে না অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি। বোঝা গেল? তাহলে 24টা প্রশ্ন অ্যাপ্রোপ্রিয়েট আলোচনা করলাম। এবারে দুইয়ের দিকে যে এসে কিউ সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনার সামনে তুলে ধরতেছি। অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা কি সেটা তুলে ধরতেছি। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন ছিল, একটি যুক্তি কখন বৈধ হয়? যার অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে আশ্রয় বাক্যগুলি সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিটি অবৈধ হয়। পরের প্রশ্ন, অথবা অবরোহ যুক্তি বলতে কি বোঝো? যার অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে যে যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্তটি এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনোই আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয় না তাকে অবরোহ যুক্তি বলে। বোঝা গেল অবরোহ যুক্তি যে প্রশ্নটি ছিল। চলে আসুন পরের প্রশ্ন, যদি ও বচন সত্য হয় তাহলে তার বিরুদ্ধ বচনের সত্য মূল্য কি হবে? অর্থাৎ এ বচন সত্য হলে, বুঝতেই পারছেন ও বচন সত্য হলে এই যে ছকটা এখানে তৈরি করে দেওয়া হয়েছে, ও বচন সত্য মানে এই রুমটা এইটা, তাহলে এ বচনে কি রয়েছে? অ্যাকচুয়ালি রয়েছে এফ। ভালো করে মার্ক করুন, মিথ্যা হবে, অর্থাৎ এফ হবে। বোঝা গেল? পরের প্রশ্ন, অথবাদী প্রশ্ন দেখে নেব। মানুষ অসৎ হতে পারে, এই বচনটির অসম বিরোধী বচন কি হবে? অসম বলতে এই বিপরীত, আইও অধীন বিপরীত, এ আই এবং ইও অসম, আর এ ও এবং ই আই বিরুদ্ধ। তাহলে এখানে যে অসম বিরোধী বচন, তাহলে আই বচনটি হবে কি? আই বচন। কোন কোন মানুষ হয় অসৎ ব্যক্তি, অসম বিরোধী বচন হবে এ বচন। তাহলে এটার সঙ্গে এটা অসম বচন হবে এ বচন। বোঝা গেল? আচ্ছা, পরের প্রশ্ন, অ্যারিস্টটলের মতে বচনের বিরোধিতা কয় প্রকার ও কি কি? অ্যাকচুয়ালি বচনের বিরোধিতা 4 প্রকার, বিপরীত, অধীন বিপরীত, অসম, বিরুদ্ধ। কিন্তু অ্যারিস্টটল 2 প্রকার স্বীকার করেছেন। কি কি? একটা বিপরীত বিরোধিতা এবং বিরুদ্ধ বিরোধিতা। পরের প্রশ্ন, বিরুদ্ধ পদ কাকে বলে? বিরুদ্ধ পদ হলো কোন পদের সকল বিপরীত পদের সমষ্টি, যেমন পুষ্প পদটির বিরুদ্ধ পদ হলো অহাইফেন পুষ্প। বোঝা গেল ব্যাপারটা? পরের প্রশ্ন, কোন বস্তুই যুগপৎ ভালো এবং উত্তেজক নয়, বচনটির ব্যবর্তন করো। ব্যবর্তন কি হবে? তার প্রথমে এল ফুল স্টপ এফ দিয়ে বচন করতে হবে ই বচন। কোনো ভালো বস্তু নয় উত্তেজক বস্তু, বিবর্তিত রূপটি হবে এ বচন। সকল ভালো বস্তু হয় অহাইফেন উত্তেজক বস্তু। পরের প্রশ্ন, একটি গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কখন বৈধ হয়? উত্তরটা হলো যখন পূর্বককে অপ্রধান আশ্রয় বাক্যে এবং অনুগকে সিদ্ধান্তে স্বীকার করা হয়, তখন যুক্তিটি বৈধ হয়। পরের প্রশ্ন, বিসংবাদী বিকল্প বলতে কি বোঝো? বৈকল্পিক বচনে অথবা শব্দের দ্বারা সংযুক্ত দুটি বিকল্পের মধ্যে যখন একটি সত্য ও একটি মিথ্যা হয় তখন তাকে বিসংবাদী বিকল্প বলা হয়। অথবাদী প্রশ্নটা দেখে নেব। একটি বিসংবাদী বৈকল্পিক বচনের উদাহরণ দাও। অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটি হবে হয় রাম জীবিত অথবা রাম মৃত, অর্থাৎ পিভেল কিউ। পরের প্রশ্ন, পরিপূরক শ্রেণী কাকে বলে? না মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে মূল শ্রেণীর পরিপূরক শ্রেণী বলে। অথবা প্রশ্নটা দেখে নেব, যে যেটা করেছেন সেটা দেখে নেন অ্যাপ্রোপ্রিয়েট কি রয়েছে। শূন্য গর্ভ শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্য গর্ভ শ্রেণী বলে, যেমন ঘুম পড়ি। তারপরে ভেনচিত্র প্রকাশ করতে বলেছে। অহাইফেন ধার্মিক কবি আছেন যার যদি পি ইকুয়াল টু ধার্মিক শ্রেণী এবং এস ইকুয়াল টু কবি শ্রেণী হয় তাহলে কি হবে না কোনো কোনো কবি হয় অহাইফেন ধার্মিক, তাহলে রূপটা কি হবে? আই বচনের এস, আমরা জানি আই বচনের রূপটা হয় এস পি নট ইকুয়াল টু 0, আর যেহেতু অহাইফেন দিয়েছে তাই একটি বার বসবে অর্থাৎ পি এর মাথায়, তাহলে এস পি বার নট ইকুয়াল টু 0 অ্যাপ্রোপ্রিয়েট হবে এইটা। চলে আসুন পরের প্রশ্নটি দেখে নেওয়া যাক। কোন কোন প্রকার সত্যাপেক্ষক যৌগিক বচন অনন্য মূল্যে সত্য হয়? যার উত্তরটি হবে সংযোগিক বচনের সমস্ত সংযোগী সত্য হলে যৌগিক বচনটি সত্য হয়। অথবা প্রশ্নটা দেখে নেব। আচ্ছা, পরের প্রশ্ন, তাহলে নেক্সট প্রশ্ন যেটি রয়েছে, একটি বৈকল্পিক বচনের নিষেধ কি বচন হয়? যার উত্তরটি হবে সংযোগিক বচন। পরের প্রশ্ন,
আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি কি? যার উত্তরটা হবে কার্যকারণ সম্পর্ক এবং প্রকৃতির একরূপতা। পরের প্রশ্ন, সামান্যীকরণ বলতে কি বোঝো? কতকগুলি বিশেষ মূর্ত দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সমজাতীয় সমগ্র বিষয়ের বিমূর্ত ধারণা গঠনের মানসিক প্রক্রিয়াকে সামান্যীকরণ বলে। অ্যাকচুয়ালি কাছে ছিল লাল কলম, তাই লাল কলমে লিখে ফেলেছি, অ্যাকচুয়ালি নীল বা কালোতে লেখা উচিত ছিল। যাই হোক, বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্ত কিরূপ বচন হয়? উত্তরটা হবে সার্বিক সংশ্লেষক বচন। পরের প্রশ্ন, একটি মন্দ উপমা যুক্তির উদাহরণ দাও। কুকুর ও চেয়ার উভয়েরই 4টি পা আছে, কুকুর কামড়াতে পারে, অতএব চেয়ারও কামড়াতে পারবে। পরের প্রশ্ন, উপমা যুক্তির মূল্যায়নের একটি মানদণ্ড উল্লেখ করো। হেতুবাক্যে উল্লিখিত দৃষ্টান্তের সংখ্যা যত বেশি হবে, উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতাও তত বেশি হবে। পরের প্রশ্ন, আবশ্যিক শর্তের একটি উদাহরণ দাও। উত্তরটা হবে মেঘ হলো বৃষ্টির আবশ্যিক শর্ত। পরের প্রশ্ন, মিল স্থায়ী কারণ বলতে কি বুঝিয়েছেন? না, যে কারণকে অপসারণ বা বর্জন করা যায় না তা হলো স্থায়ী কারণ, যেমন বস্তুর তাপ হলো স্থায়ী কারণ। অথবা দিয়ে প্রশ্নটা তুলে ধরবো, বহু কারণবাদের সমর্থক কারা? উত্তরটা হবে মিল এবং বেইন। পরের প্রশ্ন, কার্ভেট রিড কিভাবে কারণের সংজ্ঞা দিয়েছেন? উত্তরটা হলো গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহৃত শর্তান্তরহীন অপরিবর্তনীয় অগ্রবর্তী ঘটনা, এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। তাহলে 16টা প্রশ্ন তুলে ধরলাম। এমসিকিউ 24টি ছিল, এসএকিউ 16টি ছিল, 40 নাম্বার। এরপরে চলে যাব লজিক্যাল টার্মে। বিষয়ভিত্তিক বর্ণনামূলক প্রশ্ন, যেখানে লং প্রশ্ন 8 নাম্বারের 5টি করতে হয় 40 নাম্বার, সেই 40 নাম্বারে প্রবেশ করবে এবারে। তাহলে প্রথমে লং প্রশ্ন, আমি স্টুডেন্টদেরকে প্রথমেই বলে রাখি যে লং প্রশ্ন কখনো করতে নেই, এখানে প্রশ্নটা করতে হয় অথবার প্রশ্নটা। অথবা কি রয়েছে না, অথবা লজিক্যাল টার্ম রয়েছে, ফুল নাম্বার পাওয়া যায়। নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে কোন কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্যতা নির্ণয় করতে বলেছি। তাহলে দেখে নেওয়া যাক কি রয়েছে। তাহলে যে তরবারি ধারণ করবে সে তরবারি দ্বারাই বিনষ্ট হবে। তাহলে যে এবং সে, তাহলে কাউকে কি বাদ দিচ্ছে? তার মানে যে মানে ধরুন 10 জন, সে মানে সেই 10 জনই। যে যদি একজন হয় সে একজনই, তার মানে কাউকে বাদ দিচ্ছে না, বচনটা হবে এ বচন। এল ফুল স্টপ এফ দিয়ে এ বচন। সকল তরবারি ধারণকারী ব্যক্তি হয় তরবারি দ্বারা বিনষ্টকারী ব্যক্তি। বোঝা গেল? আচ্ছা, তাহলে যেহেতু এ বচন উদ্দেশ্য পদ ব্যাপ্য তাই টিক চিহ্ন, বিধেয় পদ অব্যাপ্য তাই ক্রস চিহ্ন। ভালো করে পরীক্ষককে বুঝিয়ে দিতে হবে। নিচে লিখতে হবে এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, ব্যাকেটে টিক চিহ্ন, বিধেয় পদ অব্যাপ্য, ব্যাকেটে ক্রস চিহ্ন। তাহলেই কিন্তু পরীক্ষক বুঝতে পারবেন। পরের প্রশ্ন ছিল অসফল ডাক্তার আছেন। তাহলে আছে থাকলে কি হয়? আই বচন, উদ্দেশ্য বিধেয় অল্টারনেটিভ হয়, তাহলে বচনটা করা হয়েছে আই বচন। কোন কোন ডাক্তার হয় অসফল, সেম টু সেম। উদ্দেশ্য আই বচনের উদ্দেশ্য পদ ডাক্তার অব্যাপ্য, ব্যাকেটে ক্রস, বিধেয় অসফল, অব্যাপ্য, ব্যাকেটে ক্রস, সেম টু সেম। কদাচিৎ জ্ঞানী ব্যক্তিরা অসম্মানিত হন, তাহলে কদাচিৎ কচিৎ কিছু না, এগুলো থাকলে ও বচন হয়, সেই নিয়মেই ও বচন হয়েছে। কোন কোন জ্ঞানী ব্যক্তি নয় অসম্মানিত ব্যক্তি, একই জিনিস, তাহলে লিখতে হবে ও বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য তাই ব্যাকেটে ক্রস চিহ্ন, বিধেয় পদ ব্যাপ্য তাই টিক চিহ্ন। আচ্ছা, তারপরে 2 আর 2 এই এ 5 হয় না, তাহলে এল ফুল স্টপ এফ দিয়ে বচনটা হবে ই বচন। কোনো 2 আর 2 নয়, 5, তাহলে একই জিনিস। ই বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, ব্যাকেটে টিক চিহ্ন, বিধেয় পদ ব্যাপ্য তাই ব্যাকেটে টিক চিহ্ন। বোঝা গেল? এইভাবে করলে আপনাকে 8 এর 8 কেউ কাটাতে পারবে না। দেখে নেন, যোগ করে নেন কত নাম্বার আপনি পাবেন। নেক্সট দ্বিতীয়ত প্রশ্ন, অমাধ্যম অনুমান কাকে বলে? আমি লং প্রশ্নে প্রবেশ করছি না, আমি দেখে নেব লজিক্যাল টার্মটা কি বলেছে। নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে সাজিয়ে বা রূপান্তরিত করে তাদের আবর্তনের বিবর্তন করো। তাহলে একটা বাক্য থেকে বচন, বচন থেকে আবর্তন, সেই আবর্তনের বিবর্তন। তাহলে প্রথমে এটা থেকে নামবে একটা বাক্য, সেই বাক্যটা থেকে যে প্রশ্নটা থাকবে সেটা থেকে একটা বচন আসবে, তাহলে পরপর বচনে নেমে গেল। তারপরে বচন থেকে আবর্তন হবে, তারপরে ওই আবর্তন থেকে আবর্তনের বিবর্তন হবে। বোঝা গেল? এটা স্টেপ। তাহলে কি হচ্ছে, প্রথম প্রশ্নটা ছিল বেশিরভাগ, তার মানে সবাইকে বোঝাচ্ছে না, এবং নমর্থকে নেই, সদর্থক তার মানে আই বচন। কোন কোন মানুষ হয় স্বার্থপর, এর আবর্তন কি হবে? তাহলে বাক্য চলে, এই যে প্রশ্নটাই, তারপরে বচন হয়ে গেল, আবর্তন কি হবে? আই বচন। কোন কোন মানুষ, কোন কোন স্বার্থপর নয় মানুষ, তারপরে আবর্তনের বিবর্তন কি হবে? কোন কোন স্বার্থপর
আই বচনের বিবর্তন হবে ও বচন, কোনো স্বার্থপর নয়, অহাইফেন মানুষ। বোঝা গেল? যদি করেছেন তাহলে ঠিক আছে। নেক্সট, সৎ ব্যক্তিরা কখনো পরাজিত হয় না, কখনো, তার মানে সৎ ব্যক্তিরা কখনো পরাজিত হয় না, সৎ ব্যক্তিরা কখনো পরাজিত হয় না। তাহলে কি বলছে? কোন সৎ ব্যক্তি মানে যে সৎ ব্যক্তি সে কখনো পরাজিত হয় না, ঠিক আছে? তাহলে বচনটি ই বচন, কোন সৎ ব্যক্তি নয় পরাজিত ব্যক্তি, তাহলে আবর্তিত কি হবে? ই বচন, কোন পরাজিত ব্যক্তি নয় সৎ ব্যক্তি। বিবর্তিত কি হবে? বিবর্তিত হবে ই বচনে বিবর্তনে এ বচন, সকল পরাজিত ব্যক্তি হয় অহাইফেন সৎ ব্যক্তি। বোঝা গেল? পরের, সব ছাত্রই সাহসী হয় না, সব আছে এ বচন অথচ নমর্থক আছে মানে ও বচন। সিস্টেমে ও বচন হলো কোন ছাত্র নয় সাহসী, তাহলে আবর্তিত কি হবে? ও বচনের আবর্তন সম্ভব নয়। তারপরে আবর্তিতের বিবর্তিত কি হবে? যেহেতু ও বচনের আবর্তন সম্ভব নয় সেহেতু আবর্তনের বিবর্তন সম্ভব নয়, লিখতে হবে, তবেই নাম্বার পাবেন। পরের প্রশ্ন, কেবলমাত্র দার্শনিকেরাই প্রকৃত জ্ঞানী, কেবলমাত্র আছে মানে এ বচন এবং উদ্দেশ্য বিধেয় অল্টারনেটিভ হবে। তাহলে সকল জ্ঞানী ব্যক্তি, প্রকৃত জ্ঞানী ব্যক্তি হয় দার্শনিক, আবর্তিত কি হবে? আই বচন, কোন দার্শনিক হয় প্রকৃত জ্ঞানী ব্যক্তি, বিবর্তিত হবে ও বচন, কোন দার্শনিক নয় অহাইফেন জ্ঞানী, প্রকৃত জ্ঞানী ব্যক্তি। বোঝা গেল? তাহলে এখানে এইভাবে করে আসলে আপনি 8 নাম্বার অনায়াসে পাবেন। এরপরে চলে আসুন লং প্রশ্ন। কি রয়েছে? সি এর দাগে, যে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ যৌক্তিক আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো। তার মানে নিরপেক্ষ নাই, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? নিরপেক্ষ নাই। চলে আসুন, তাহলে প্রথমে দেওয়া ছিল দুটো দেওয়া আছে নিরপেক্ষ নাই। এই প্রথমে একটা, অভিকবাবু অবশ্যই জ্ঞানী, কেননা কেবলমাত্র জ্ঞানী ব্যক্তিরাই ভালো অধ্যাপক এবং অভিকবাবু একজন ভালো অধ্যাপক। কেননা আছে মানে তার আগেটা সিদ্ধান্ত, তাহলে কি হবে? এই দেখুন করে দিয়েছি এ বচন, অভিকবাবু হয় জ্ঞানী ব্যক্তি, তারপরে অভিকবাবু খুঁজতে হবে কোথায় আছে, এই দেখুন অভিকবাবু হয় ভালো অধ্যাপক, তারপরে কি আছে? সকল ভালো অধ্যাপক হয় জ্ঞানী ব্যক্তি। তাহলে এটা করলে কি দাঁড়াবে? প্রথম সংস্থানের বৈধমূর্তি হবে বারবার। বুঝে গেছেন? এক নম্বরটা বারবার হবে। দ্বিতীয়ত, যেহেতু অজয় স্নাতক নন সেহেতু অজয় এই পদের যোগ্য নয়, এটা সংক্ষিপ্ত ন্যায় দিয়েছে। তাহলে সিদ্ধান্তটা কি দাঁড়াবে? সেহেতুর পরেরটা সিদ্ধান্ত, অজয় এই পদের যোগ্য নয়, বচনটা কি দাঁড়াবে? অজয় নয় এই পদের যোগ্য। এই দেখুন করে দিয়েছি। অপ্রধানটা দেওয়া আছে অজয় স্নাতক নন, তাহলে ই বচন অজয় নয় স্নাতক। তারপরে কি আছে না, প্রধানটা যেহেতু নেই তৈরি করতে হবে সকল স্নাতক হয় এই পদের যোগ্য, এ বচন। দেখুন এটা করলেও মানে রূপটা দাঁড়াবে অবৈধ সাধ্যদোষ। কেন না, আমাকে এসপি সাজিয়ে টিক ক্রস মেরে আমাকে সাজাতে হবে, তাহলে অবৈধ সাধ্যদোষ হবে। আর এর যেহেতু প্রধানাশ্রয় বাক্যটা নেই, এই প্রধানাশ্রয় বাক্যটাকে অল্টারনেটিভ করতে হবে। যেহেতু স্নাতক উদ্দেশ্য করেছেন, পরবর্তীতে করতে গেলে বিধিও করতে হবে, আর এই পদের যোগ্য বিধিও করেছেন, এখানে পরেরটা উদ্দেশ্য করতে হবে। তো এইভাবে দেখা গেল এখানে দাঁড়াবে কেমিস্ট্রিজ, দ্বিতীয় সংস্থানের বৈধমূর্তি কেমিস্ট্রিজ। আচ্ছা, এরপরে চলে যাব পরের প্রশ্নে। অথবা একটা প্রশ্ন ছিল প্রমাণ করো, দরকার নেই, আপনি এটা করলেই 4 4 8 অনায়াসে পেয়ে যাবেন, ব্যাখ্যা লিখতে হবে সঙ্গে। আচ্ছা, এরপরে চলে যাব মিলের ব্যতিরেকি পদ্ধতি। যদি আপনি আমার সাজেশন গুলো দেখেন তাহলে দেখতে পাবেন আপনাকে ব্যতিরেকি পদ্ধতি আর অন্যই পদ্ধতি দুটো মাত্র ভেঙে দিয়েছিলাম, এই দুটো পদ্ধতি করলেই হবে। তাহলে ব্যতিরেকি পদ্ধতি এসেছে, আর একটা এসেছে সহপরিবর্তন পদ্ধতি, এটা ভেঙে দিয়েছে। আচ্ছা, তাহলে নেক্সট তারপরে চলে যাব যে নিচের আরোহী যুক্তিগুলির বিচার করো এবং কোনো দোষ থাকলে তা উল্লেখ করো। সাপের কামড় থেকে মৃত্যু হয়, তাহলে সাপের কামড়টা নিশ্চয়ই ভালো নয়, মৃত্যু মানে খারাপ জিনিস। আর সব সাপ বিষধর হয়, তাহলে কি বলছে এখানে রয়েছে? তাহলে অবৈধ সামান্যীকরণ দোষ এবং অপর্যবেক্ষণ দোষ। যেখানে অবৈধ সামান্যীকরণ দোষ হয় সেখানেই অপর্যবেক্ষণ দোষ হয়, এবং এটা অন্যই পদ্ধতিকে অনুসরণ করেছে। দ্বিতীয়ত, মানুষের মতো গাছেরও প্রাণ আছে, অ্যাবসার্ড প্রশ্ন, সুতরাং মানুষের মতো গাছেরও বুদ্ধি আছে, তাই মন্দোপমা যুক্তি। বোঝা গেল? আর টিকা দিয়েছিলাম কাকতালীয় পেয়েছেন, আবশ্যিক শর্তকে কারণ মনে করার জন্য এটাও পেয়েছেন। তাহলে প্রিয় দর্শক বন্ধু, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি টোটালটাই তুলে ধরলাম এ টু জেড, অর্থাৎ ফিলোসফির 2024 সালের যে প্রশ্ন, সেই প্রশ্নটা অ্যাপ্রোপ্রিয়েট সমাধান আপনার সামনে তুলে ধরলাম, সমস্ত প্রশ্ন উত্তর লিখে। তো লজিক থেকে শুরু করে এমসিকিউ এসএকিউ সবই তুলে ধরলাম। যদি এই ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে, উপকারে হয়ে থাকে, প্লিজ একটা লাইক এবং নিচে কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আপনি এখনো
আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠুন। থ্যাংক ইউ।